প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল ইনফ্যাক্ট তিনি জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে গাজার পুনর্নির্মাণ নিয়ে ব্যস্ত। দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির কথা যেটি বলা হয়েছিল তার চাইতে তার কাছে মূল্যবান হচ্ছে এখন গাজার পুনর্নির্মাণ কর্মসূচি, অর্থাৎ গাজার সেখানে দালান কোঠা, ভবন নির্মিত হবে। এবং ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে যে সেই নির্মাণ কাজের একটা বড় অংশ পেতে যাচ্ছে, পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারদের তালিকায় নাম উঠে গেছে। জ্যারেড কুশনারের শ্বশুর মশাইয়ের মতো তিনিও একজন বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রের। এবং এই গাজায় যে পুনর্নির্মাণ কর্মসূচি তাতে বিরাট একটা অংশের ভাগ তিনি পেতে যাচ্ছেন, সেটাই আজকে। এবং সেই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন গুরুত্বের সাথে যে তারা যে সেখানে যে দুই স্টেট থিওরি, অর্থাৎ দুটি স্টেট প্রতিষ্ঠার মাধ্যমে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইতিমধ্যেই আরব দেশগুলো তাদের সমর্থন জানিয়েছে। এবং বিশ্বের বেশিরভাগ দেশই এই টু স্টেট সলিউশন যেটাকে বলা হয়, অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্টাইন এই দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী শান্তি নিয়ে আসার ব্যাপারে সেখানে। এবং ইতিমধ্যে ইসরায়েল রাষ্ট্রটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু নানাবিধ প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো কোনো প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্টও বলেছেন, তারা টু স্টেট অর্থাৎ দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সমর্থন দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যে কথাটি বলেছেন যে তার কাছে এই মুহূর্তে টু স্টেট সলিউশন অর্থাৎ দুটি রাষ্ট্র নির্মাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চাইতে গাজা পুনর্নির্মাণ বেশি জরুরি, এবং সেই কাজটি তিনি করছেন। তবে আরেকটি যেন বলেছেন, তো তবে তিনি এই টু স্টেট সলিউশনের ব্যাপারে তার নিজের কোনো মতামত তিনি নাকি এখনো দেননি। এ কথাটাও তিনি সাংবাদিকদের বলেছেন। এবং তিনি বলেছেন এই বিষয়ে তিনি চিন্তা ভাবনা করতেছেন। তবে যেহেতু আরব রাষ্ট্রের প্রায় সবগুলোই আহ এই এই টু স্টেট সলিউশন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে সমাধান, সেই সমাধানকে সমর্থন দিচ্ছে, এই ব্যাপারটি প্রেসিডেন্ট ট্রাম্প বিবেচনা করবেন বলে জানিয়েছেন সিবিএস নিউজকে। তবে তিনি কমিটমেন্ট করেননি, তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। তার কাছে একটু আগে যেটি বললাম, এখন এই মুহূর্তে তার কাছে সবচাইতে জরুরি কাজ যেটাকে তিনি মনে করেন অন্তত, সেটা হচ্ছে গাজার পুনর্নির্মাণ। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী, গাজার রাস্তা এখন আর ইসরায়েলি বাহিনীকে দেখা যাচ্ছে না। তবে এই ইসরায়েলি বাহিনী সেখান থেকে প্রত্যাহারের পর গাজাবাসীর মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে হামাস এখন গাজার রাস্তাঘাট নিয়ন্ত্রণের দায়িত্বে চলে এসেছে পুনরায়। এবং তারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে তীব্র ভাবে। এবং তারা গত 2 বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদেরই বিভিন্ন বিরোধীরা, যারা প্যালেস্টাইনি অবশ্যই, কিন্তু যারা হামাসের বিরোধিতা করেছে এবং ইসরায়েলের সাথে সহযোগিতা করেছে হামাসের ঘাঁটি এবং হামাসের অবস্থান চিহ্নিত করে দেওয়ার ব্যাপারে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে হামাসের সৈন্য, হামাসের মিলিশিয়া বাহিনী। এবং ইতিমধ্যে গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম যে পরশুদিন একজনকে তারা এই অপরাধে, অর্থাৎ তাদের গুপ্তচর বৃত্তি এবং ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করার অপরাধে একজনকে ধরে এনে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করেছিল। গতকাল তারা 8 জনকে এইভাবে চোখ বন্ধ করে নিয়ে আসে। বিরোধী, তাদের হামাসের বিরোধী একটি গ্রুপ, কোন সেই গ্রুপের 8 জনকে তারা ধরে নিয়ে আসে এবং প্রকাশ্যে জনবহুল ব্যস্ত একটি সড়কের উপর দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক অর্থাৎ খুব কাছে থেকে গুলি করে তাদের হত্যা করে। এবং ইতিমধ্যেই দেখা গেছে গাজায় বিভিন্ন বেশ কয়েকটি জিপে হামাসের বাহিনী চড়ে তারা খুঁজে বেড়াচ্ছে যে ইসরায়েলের সাথে কোন কোন মিলিশিয়া বাহিনী হামাসের যারা বিরোধিতা করেছে তারা ইসরায়েলের সাথে সহযোগিতা করেছে, এবং তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে এই এই ধরনের চরম শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ গুলি করে হত্যা করার যে উদাহরণ তারা সৃষ্টি করেছে গত 2 দিনে, সেটি অব্যাহত রাখছে। তবে এই ব্যাপারে ইসরায়েল কর্তৃপক্ষ কিংবা কোনো আরব রাষ্ট্র কিংবা এমনকি ইজিপ্ট, মিশর এখনো কোনো মন্তব্য করেনি। তবে এই সংবাদটা আজকে ছেপেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সেই ওয়াল স্ট্রিট জার্নাল সেটি আজকে এই তথ্যটি ছেপেছে, সেখানে তারা ফেডারেল কর্মচারীকে চাকরিচ্যুত করতে না পারেন। এই এই ফেডারেল বিচারক তিনি এবং সুজান, তার নাম হচ্ছে সুজান ইস্টো, ফেডারেল বিচারক, তিনি রায় দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প
যেই প্রক্রিয়ায় ফেডারেল কর্মচারীদের সংকুচিত করে আনার প্রয়াস পেয়েছেন তার প্রশাসন, সেটি সাংবিধানিকভাবে বৈধ নয়, এবং সেই জন্যই তিনি তার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে ট্রাম্প প্রশাসন এই নিয়ে হয়তো উচ্চতর আদালতে আপিলস কোর্ট, যেটাকে বলা হয় এর পরেই আছে আপিলস কোর্ট, আপিলস কোর্ট আদালত করবে কিনা সেই সিদ্ধান্ত দেয়নি। তবে ধারণা করা হচ্ছে অবশ্যই তারা আদালতে এসে যাবে। তার কারণ হচ্ছে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট, যেটি মূলত এই ফেডারেল সরকারকে সংকুচিত করার ব্যাপারে একটি ব্লু প্রিন্ট তৈরি করেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনের আগেই, এবং যেটি 2025 ভিশন হিসাবে পরিচিতি লাভ করেছিল, সেই পরিকল্পনা যিনি রচনা করেছিলেন সেই মিস্টার ভট হচ্ছেন এখন হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট এবং বাজেটের দায়িত্বে। তিনি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের এই শাটডাউন মোকাবেলার যে কর্মসূচি রয়েছে সেগুলো নির্ধারণ করছেন। এবং সেই পর্বে এসে ভট বলেছেন যে যতটা সম্ভব ফেডারেল কর্মচারীদের সংকুচিত করে আনার যে প্রয়াস সেটি অব্যাহত থাকবে, এবং শাটডাউন সেই কাজটাকে আরো একটা সহজ করে দিয়েছে। কিন্তু আজকে সেই ফেডারেল বিচারক তাদের বাদ সেধেছেন। তবে কয়দিন তিনি এটি ঠেকিয়ে রাখতে পারবেন বলা এখনো মুশকিল, কারণ যদি ট্রাম্প প্রশাসন আপিলেট কোর্টে যায় এবং আপিলেট কোর্টেও যদি ট্রাম্প প্রশাসন পরাজিত, অর্থাৎ আপিলেট কোর্টে যদি ফেডারেল কোর্টের রায়টি অব্যাহত রাখে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন নিশ্চিত করে সুপ্রিম কোর্টে যাবেন। এবং তারা মনে করেন যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এই পর্যন্ত যতগুলি নির্বাহী আদেশ নিম্ন আদালতের চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে, তার প্রত্যেকটিতে প্রায় সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে রায় দিয়েছে। অতএব এই ফেডারেল কর্মচারীদের যে সংখ্যা এবং ফেডারেল কর্মচারীদের চাকরি কমিয়ে আনা এবং চাকুরিচ্যুতির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রয়াস, যেটি ফেডারেল বিচারক আজকে ঠেকিয়েছেন অন্তত, সেটি কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটি হচ্ছে এখন দেখার বিষয়। আর এ পর্যন্ত প্রায় 4,000 কর্মচারীকে চাকরিচ্যুত করার একটি তথ্য পাওয়া গিয়েছে আজকে, যদিও হোয়াইট হাউস থেকে এটি এখনো নিশ্চিত করা হয়নি। তবে যেই ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করা হয়েছে সেই ডিপার্টমেন্ট গুলো জানা গিয়েছে বিভিন্ন এজেন্সি, সেই ডিপার্টমেন্ট গুলোর তার মধ্যে রয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর, কমার্স দপ্তর এবং স্টেট ডিপার্টমেন্ট। হোমল্যান্ড সিকিউরিটি থেকেও কিছু লোককে চাকরিচ্যুত করা হয়েছে, তবে সেটি খুব সংখ্যায় খুবই নগণ্য বলা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে যে সমস্ত ফেডারেল কর্মচারীরা, গতকাল ইনফ্যাক্ট তিনি বলেছেন, যে সমস্ত ফেডারেল কর্মচারীরা ডেমোক্রেটিক প্রশাসন কিংবা ডেমোক্রেটিক পার্টির প্রতি দুর্বল চিহ্নিত করা গেছে, তাদেরকেই মূলত আগে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এখানেও রাজনীতির একটি খেলা চলে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের মাধ্যমে। আরেকটি বিষয় যেটি এবং এই শাটডাউনটি চলছে অক্টোবরের 1 তারিখ থেকে। ইতিমধ্যে শাটডাউনের 2 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, এবং গতকালই জানিয়েছিলাম যে আপাতত এই শাটডাউন স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ রিপাবলিকানরা কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয় ওবামা কেয়ারের প্রিমিয়াম কমিয়ে আনার ব্যাপারে। তারা বলছে এটি অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার একটি প্রক্রিয়া মাত্র, যদিও তারা প্রমাণ হিসেবে সেটি কোনো তথ্য দাখিল করেনি। এদিকে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব, বিশেষ করে সিনেটের সংখ্যালঘিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শুমার এবং কংগ্রেসের ডেমোক্রেটদের নেতা কংগ্রেসম্যান হাকিম জাফরিস, তারা বলেছেন তারা তাদের যতক্ষণ পর্যন্ত না ওবামা কেয়ারের সাবসিডি যেটি প্রদান করা হয়েছিল প্যান্ডেমিকের পরবর্তী সময় এবং যেটি এই বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা বিউটিফুল বিলের মাধ্যমে, সেটি পুনর্বহাল না করা পর্যন্ত তারা শাটডাউন বন্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপকে সমর্থন দেবেন না। অতএব ধারণা করা হচ্ছে এটি, যদিও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাটডাউন, যেটি প্রায় 39 দিন ছিল, আর সেটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে, সেই রেকর্ড এবার ভেঙে যাবে কিনা সেই আশঙ্কাটি দেখা দিয়েছে অনেকে। এবং স্পিকার জনসনও বলেছেন, গতকাল আশঙ্কা প্রকাশ করেছেন আপাত দৃষ্টিতে তিনি শাটডাউন সহসা শেষ হয়ে যাবে কিংবা স্থগিত হয়ে যাবে এই ধরনের সম্ভাবনা তিনি দেখছেন না। স্পিকার মাইক জনসনও জানিয়েছেন, তিনি যদিও ডেমোক্রেটদের সম্পূর্ণভাবে দায়ী করেছেন শাটডাউনের জন্য, কিন্তু ডেমোক্রেট নেতৃত্ব পাল্টা জবাব দিয়ে বলেছেন তারা যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই অবস্থানে যেতে তারা বাধ্য হয়েছেন। তার কারণ তারা মনে করেন যে ওবামা কেয়ারের প্রিমিয়াম সাবসিডি যে বিষয়টি দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার অর্থই ওবামা কেয়ারের সেবা থেকে বঞ্চিত হবে যুক্তরাষ্ট্রের
মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের মানুষরা, এবং এটি কোনোভাবেই ডেমোক্রেটদের কাছে গ্রহণযোগ্য নয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের গ- গুরুতর সমর্থক মার্জরি টাইলার গ্রিন, যিনি জর্জিয়া থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটি পদক্ষেপেই তিনি সমর্থন করে এসেছেন, কিন্তু এইবারে তিনি একটু ব্যতিক্রম। তিনি বলেছেন যে রিপাবলিকানদের এই ওবামা কেয়ারের সাবসিডিটি অব্যাহত রাখার ব্যাপারে তার সমর্থন রয়েছে, এবং তিনি মনে করেন যে সাবসিডি প্রত্যাহার করা হলে অনেক মানুষ যুক্তরাষ্ট্রে, যার মধ্যে তার নিকট আত্মীয়রা রয়েছেন, সেই কংগ্রেস সদস্য, প্রেসিডেন্ট ট্রাম্পের মাগা আন্দোলনের একজন পুরোধা, সেই ম্যারজরি টাইলার গ্রিনও বলেছেন যে যদি ওবামা কেয়ারের প্রিমিয়াম সংকুচিত প্রিমিয়াম কমিয়ে আনার যে প্রক্রিয়া রয়েছে সেটি যদি বাদ দেওয়া হয়, তাহলে তার নিকট আত্মীয় স্বজন অনেকেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, অর্থাৎ তিনি এই পদক্ষেপকে অন্তত সমর্থন করতে পারেন না, বলেছেন মার্জরি টাইলার গ্রিন, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমর্থক যুক্তরাষ্ট্র কংগ্রেসে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যে আহ, উম, মামদানি ঠেকাও অভিযানটি মূলত বেশ সক্রিয় এই মুহূর্তে, যদিও নির্বাচনের আর মাত্র 3 সপ্তাহ বাকি আছে, কিন্তু মামদানি ঠেকাও অভিযানে যে সুপার প্যাক গুলি প্রতিষ্ঠা করা হয়েছে এবং যার মূলত সুবিধা পাচ্ছেন না তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো, সাবেক গভর্নর। তিনি প্রাইমারির আগেও সেই সুবিধাটি পেয়েছিলেন, প্রাইমারিটি হেরে যাবার পরও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরাল মামদানির বিরুদ্ধে। সেই প্যাক, সুপার প্যাক যেটাকে বলা হয়, সেই প্যাকে $1 মিলিয়ন অনুদান দিয়েছেন বিল একম্যান, যিনি নিউ ইয়র্কে বসবাসরত বিলিয়নিয়ার, এবং যিনি মূলত মামদানি ঠেকাও আন্দোলনের যে অর্থ যোগানদাতাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন। যদিও প্রাইমারির আগে এই যাতে অ্যান্ড্রু কুমো বিজয়ী হতে পারে নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে, সেই সুপার প্যাকে সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ সবচেয়ে বেশি অর্থ দান করেছিলেন। তিনি প্রায় $8.3 মিলিয়ন একাই দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সেই অর্থের বিনিময়েও অ্যান্ড্রু কুমোর পক্ষে বিজয় অর্জন করা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে ব্যবধান কিছুটা কমে আনতে সক্ষম হয়েছেন মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে যাবার পর। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর, যদিও একাধিক জরিপে দেখা যাচ্ছে যে এরিক অ্যাডামসের সমর্থকরা এখন বেশি মাত্রায় প্রায় 90%ই এন্ডোর্স করছেন, কিংবা 90%ই কুইনিপেক ইউনিভার্সিটির জরিপে জানিয়েছেন যে তারা অ্যান্ড্রু কুমোকে সমর্থন করবেন। এর ফলে যেখানে আগে প্রায় 23% ব্যবধান ছিল অ্যান্ড্রু কুমো এবং জোহরান মামদানির মধ্যে, সেটি এখন 13% নেমে এসেছে। দুজনের ব্যবধান 46% সমর্থন গত সপ্তাহে নেওয়া জরিপে ছিল জোহরান মামদানি, 33% ছিল অ্যান্ড্রু কুমোর, 15% ছিল রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার। তবে সিলওয়ার নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন একটি আভাস ইঙ্গিত পাওয়া গেল, এখনো পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ব্যাপারটি প্রতিদিনই জোরদার করে বলছেন। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, একটু আগে বললাম যে মেয়র, বিদায়ী মেয়র আমি বলতে পারি, এরিক অ্যাডামস কাকে এন্ডোর্স করবেন। আজকে আজকে তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি জোহরান মামদানিকে সমর্থন করতে পারে না, কারণ জোহরান মামদানির বিভিন্ন নীতিমালা মেয়র এরিক অ্যাডামসের বিবেচনায় নিউ ইয়র্কবাসীর জন্য কল্যাণকর হবে না। অতএব তার বিবেচনা, অর্থাৎ এরিক অ্যাডামসের বিবেচনায় নিউ ইয়র্কবাসীর জন্য যেটি ভালো হবে মনে করেন তিনি, তাকেই, যে প্রার্থী সেই কাজটি করতে পারবেন তাকে তিনি সমর্থন দিবেন। তবে তার সমর্থনের ইঙ্গিতটা কিন্তু অ্যান্ড্রু কুমোর প্রতি, এবং তিনি আজকে স্বীকার করেছেন যে এই এন্ডোর্সমেন্টের ব্যাপারে অ্যান্ড্রু কুমোর সাথে তার যোগাযোগ হয়েছে। তবে কি কথা বলেছেন সেটি অবশ্য তিনি বলেননি। তিনি বলেছেন অ্যান্ড্রু কুমোর ক্যাম্পেইন এবং অ্যান্ড্রু কুমোর সাথেও তার যোগাযোগ হয়েছে, তবে তিনি সহসাই সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেবেন সেটার ইঙ্গিত পাওয়া গেল, তিনি বলেছেন আর দিন কয়েক অপেক্ষা করতে হবে। তবে অ্যান্ড্রু কুমো বলেছেন তিনি সমর্থন যদি পান ধন্যবাদ, তবে সমর্থন পেলে, যদি মেয়র এরিক অ্যাডামসের সমর্থন পান, তবে সেটি তার জন্য ফলদায়ক হবে। তবে এই কথাটি অবশ্য তার ক্যাম্পেইন থেকে বলা হয়েছে, যত আগে এই সমর্থনটি আসবে অ্যান্ড্রু কুমোর জন্য তত বেশি শক্তিশালী অবস্থানে যাওয়া সম্ভব হবে। তবে মেয়র এরিক অ্যাডামস কোন তারিখ এখন নির্ধারণ করেনি, নির্বাচনের আর মাত্র 3 সপ্তাহ বাকি রয়েছে। আরেকটা জিনিস বলা হচ্ছে যে প্রায়
আর শেষ করার আগে যেটি বলছি সেটি হচ্ছে যে জোহরান মামদানির বিরুদ্ধে নিউ ইয়র্কে বসবাসরত ধনাঢ্য ব্যক্তিরা, বিশেষ করে বিলিয়নাররা, যদিও মামদানি ঠেকাও কর্মসূচির সাথে সম্পৃক্ত হচ্ছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের অত্যন্ত সফল একটি ব্যাংক, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যাংক, কিছু কিছু হিসাবে যুক্তরাষ্ট্রের প্রথম ব্যাংক, কিছু কিছু হিসাবে দ্বিতীয় ব্যাংক, চেইজ ম্যানহাটনের যিনি প্রধান নির্বাহী রয়েছেন, সেই জ্যামি ডিমন আজকে বলেছেন যে তিনি যদি মেয়র হিসাবে নির্বাচিত হন জোহরান মামদানি, তাকে সম্পূর্ণ সমর্থন দেবেন তার আর্থিক পরিকল্পনা রচনার ক্ষেত্রে এবং নিউ ইয়র্ক সিটিকে আর্থিকভাবে সমৃদ্ধ করার ক্ষেত্রে চেইজ ব্যাংক এবং চেইজ ব্যাংকের প্রধান নির্বাহী জ্যামি ডিমন তাকে সমর্থন দিবেন, এই কথা তিনি অবশ্য আজকে জানিয়েছেন। আপাতত এখানে শেষ করি, আজকে আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো নিউ ইয়র্ক সিটি নির্বাচনে আপনার কি মনে হয় যে ওয়ার কার্টিস সিলভা তিনি বলেছেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না? নির্বাচনের ব্যাপারটা তিনি অবশ্য বলেছেন কালকে একটা হিসাবে যে তার কাছে একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে তিনিও মেয়র নির্বাচিত হতে পারেন। তবে এই ফর্মুলাটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। তার কারণ তার যে ভোটের ব্যাংক এবং তার যে ভোটের হিসাব, এটা কোনোভাবেই এই কম্পাসটা কিন্তু অগ্রসর হচ্ছে না, এটা থেমেই আছে। অতএব তিনি যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে বলা যাচ্ছে না এখনো নির্বাচনে কি হয়। আমরা তো মনে করেছিলাম যে এরিক অ্যাডামস শক্ত অবস্থানে থাকবেন, কিন্তু পারলেন না। তবে যত নির্বাচন যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা আগে চলে আসে, তবে এখনো জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর ব্যবধান 2 অঙ্কের। অতএব অবশ্যই এখানে অনেকে আবার বলেছেন যে অ্যান্ড্রু কুমো এবং জোহরান মামদানির মধ্যে ডেমোক্রেটিক প্রাইমারি তো দিন কয়েক আগে জোহরান মামদানি 2 অঙ্কের ব্যবধানে পিছিয়ে ছিলেন, সে কথাটি তিনি প্রাইমারি নির্বাচনের শেষ দিকে বরাবরই বলে আসছিলেন যে আজকে আমরা এতটা সমর্থন অর্জন করেছি, কালকে আমরা এগিয়ে যাচ্ছি, উই আর ভেরি ক্লোজ, প্রথম দিকে আমাদের কেউ হিসাবেই নেয়নি। সেই অবস্থাটা এখন ফিরে এসেছে অ্যান্ড্রু কুমোর জন্য। তবে আমার পার্সোনালি মনে হচ্ছে যে টাইম ইজ ভেরি শর্ট ফর অ্যান্ড্রু কুমো টু ওভারকাম দিস। রাইট। যাই হোক, দর্শকদের যেটা বলছিলাম যে শ্বেতাঙ্গদের প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে পুরো যুক্তরাষ্ট্রের যে ইমিগ্রেশন পলিসি অথবা রিফিউজি পলিসিকে পরিবর্তনের এক পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প এবং